Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আপনার হরর ওয়ার্ল্ডের আজকে শনির রাতের 20তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে তিনটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি ঘটনাগুলো আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শরাফত ভাই, ওনার বাড়ি রাজশাহীতেই। বেশ কিছু বছর আগে উনি ওনার বন্ধুর সাথে গল্প করছিলেন, হাঁটাহাঁটি করছিলেন। তখন ওনাদের এই আলাপচারিতার মাঝে একজন ব্যক্তি চলে আসেন। ওই ব্যক্তিকে দেখেই ওনার বন্ধু বলে ওঠেন, কি আমার কেশবতী মামা, কেমন আছো? তো মামাও মৃদু হেসে দেন। এরপর এই শরাফত ভাইয়ের সাথে পরিচিত হন, যেটাকে পরিচয় করে দেয় আমার বন্ধু। এরপরে উনি চলে যান। তো শরাফত ভাই উনি কিন্তু বেশ অবাকই হন, কারণ হচ্ছে ওই মামার মাথায় চুল নাই, একদম মাথাটা টাক হয়ে গেছে। আর উনি যে কোনো সেলুনে গিয়ে মাথা টাক করেছেন বিষয়টা এরকম না, ওনার মাথা একদম পুরোপুরি টাক। কিন্তু উনি একজন ইয়াং মানুষ। ইয়াং বলতে এখন মধ্যবয়স্ক হয়ে গেছেন, তারপরও উনি যথেষ্ট ইয়াং। এই যে কেশবতী মামা বলল, শরাফত ভাইয়ের বন্ধু কেন এটা বলল, এটা তো ওনার মাথায় খেলে না। উনি তখন তার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ রে, মামার মাথায় তো চুল নাই, তুই কেশবতী বলে তাকে কটাক্ষ করলি কেন? মামা মনে কষ্ট পেল না? তখন বন্ধু বলে যে, আরে না, উনি মনে কষ্ট পায় নাই, আমরা মাঝে মাঝে তাকে বলি, উনি হেসে উড়িয়ে দেন। আর এটা তো বাইরের কেউ বলে না, আমরাই বলি, এটা তো একটু মজা করতেই পারি ভাগিনা হিসাবে, উনি এটাতে কিছু মনে করেন না। তবে ওনার যে মাথায় চুলটা নাই, এটার পিছনে একটা রহস্য রয়েছে। তখন ওই শরাফত ভাই রহস্যটা জানার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। তখন তার বন্ধু বলতে থাকে যে ঘটনাটা শুরু 2000 সাল বা 2001 সালের দিকে। রাজশাহী শহরেই শাপলা ছাত্রাবাস নামে একটা জায়গা আছে। এই শাপলা ছাত্রাবাসের কাছে একটা জোড়া পুকুর রয়েছে। এই জোড়া পুকুরের কাছে উনি বিভিন্ন সময় যেতেন। তো একদিন হয় কি, খুব বৃষ্টি হচ্ছিল, উনি ওই বৃষ্টির মধ্যে ওই জোড়া পুকুরে গোসল করতে গিয়েছেন। জোড়া পুকুরকে ঘিরে অনেক কথাই প্রচলিত আছে। তো উনি গোসল করেছেন, বেশ কিছু সময় গোসল করে যখন উঠে আসছেন, উঠে ওই বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে বাড়িতে আসছেন। বাড়িতে আসার সময় উনি হঠাৎ করে দেখেন যে বৃষ্টির মধ্যে একটা মেয়ে, একটা কিশোরী মেয়ে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। অনেকে বৃষ্টিতে গোসল করে না, ওই রকম আর কি। তো উনি আবার এগিয়ে যান, এগিয়ে গিয়ে বলেন যে, এই তুমি কে, এই বৃষ্টির মধ্যে গোসল করতেছো কেন, ঠান্ডা লেগে যাবে। তো উনি বেশ আগ্রহ এবং বিনয়ের সাথেই কথাগুলো বলছিলেন। ওই মেয়েটি ওনার সাথে কথা বলে যে আমার বাসা এখানেই, নামও বলে একটা, কিছু একটা বলেছিল নাম। তারপর ওই মেয়েটির সাথে কিছুটা সময় আলাপচারিতা হয়। এরপরে মামা চলে যান, উনি ওনার বাড়িতে চলে যান। তো যাওয়ার পর ওই মেয়েটার কথা ওনার বারবার মনে হতে থাকে। এরপর যখন ওই দিকটাতে গিয়েছেন, দিন হোক, বিকাল হোক, রাত হোক, তখনই ওই মেয়েটার সাথে ওনার দেখা হয়েছে। মেয়েটাকে উনি একাই দেখেছেন সব সময়। তো তার সাথে কথা হয়। একটা পর্যায়ে এই শরাফত ভাই উনি ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েন। ওনার এই দুর্বলতার কথাও ওই মেয়েটিকে উনি জানান। মেয়েটাও সম্মতি দেয়। এরকমভাবেই মেয়েটার সাথে ওনার কথাবার্তা চলছিল। তখন তো এরকম মোবাইল ফোন সবার হাতে হাতে আসে নাই, 2000 সাল বা 2001 সালের কথা। সবে মাত্র বিভিন্ন জায়গায় মোবাইলের টাওয়ারগুলো বসানো হচ্ছে। একটা পর্যায়ে মামা ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটা তো প্রথমে রাজি হতে চায় না, বলে না না, আসলে তোমার সাথে আমার তো আসলে এভাবে হয় না,
তোমাদের সাথে আমাদের মিলবে না। এখন মামা বলেন যে কেন মিলবে না? আমার পরিবার তো সচ্ছল, আমিও তো সচ্ছল, তোমাকে তো আমি চালাতে পারবো, এটা নিয়ে তো সমস্যা নাই। বলে না, আসলে তুমি বিষয়টা বুঝতে পারতেছো না, আমরা এভাবে কথা বলতেছি, এভাবেই বলি, এটাই ভালো, এটাই সবার জন্য মঙ্গল হবে। কিন্তু মামা তো রাজি না। মামা বলে যে আমি আমার গার্ডিয়ানকে বলে রাজি করিয়েছি যে আমি একটি মেয়েকে পছন্দ করি, তারা তোমার মা বাবার সাথে কথা বলতে চায়, আর তুমি তোমার মা বাবাকে বুঝাও, আমি আগে তাদের সাথে গিয়ে কথা বলবো, এরপর আমি আমার মুরব্বিদেরকে তোমার মুরব্বিদের সাথে পরিচয় করিয়ে দেব। মেয়েটা তো রাজি হয় না, একটা পর্যায়ে এসে রাজি হয়। তবে একটা কথা, ওই মেয়েটাকে উনি অধিকাংশ সময়ই দেখতেন ওই জোড়া পুকুরের কাছে, ওই শাপলা ছাত্রাবাসের কাছে যে জোড়া পুকুর রয়েছে ওইখানে। তো উনি তো ওই দিকটাতে যেতেন। একদিন হয় কি, ওই মেয়েটা বলে যে ঠিক আছে, আজকে চলো আমি আমার পিতামাতার সাথে তোমার দেখা করাই দিই। তো উনি চিন্তা করছেন যে হয়তো বা কোনো দিকে নিয়ে যাবে, বাড়ি টাড়ি এই পাশেই হয়তো বা মেয়েটার। তো মেয়েটা তার হাত ধরেছে, হাত ধরে জোড়া পুকুরের ভিতর নামা শুরু করেছে। মামা চিন্তা করছেন যে কি ব্যাপার, যাব হলো মেয়েটার বাড়ি, ও জোড়া পুকুরের মধ্যে নেমে যাচ্ছে কেন? বিষয়টা প্রথমে কিছুটা রসিকতা মনে করছেন, যে মেয়েটা হয়তো একটু রসিকতা করছে, এই পুকুর ঘাটে বসে এখন হয়তো বা কিছুটা গল্পগুজব করবে, এরপরে উঠে যাবে। তারপর যখন পুকুরের পানিতে নামা শুরু করছে, হাত ধরে টানতে টানতে নামিয়ে নিয়ে যাচ্ছে, তখনও মামা চিন্তা করেছেন যে হয়তোবা পুকুরের পানিতে দুইজন একসাথে গোসল করবেন, এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, এরকমটা চিন্তা করছেন। এরপর যখন কোমর পানিতে নিয়ে গেছেন, তখন দেখে মেয়েটা হাত চেপে ধরে তাকে আবার পানির ভেতর টেনে নিয়ে যাচ্ছে। তখন উনি বারবার বলছে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ওনার মনের মধ্যে একটু ভয় লাগা শুরু করে, যে না তো, এটা তো আসলে কোনো রোমান্টিসিজমের মতো কিছু মনে হচ্ছে না। এরপর মেয়েটা হ্যাঁচকা টানে তাকে পানির নিচে নিয়ে যায়। যখনই পানির নিচে নিয়ে গেছে, উনি দেখেন যে আরে এটা কি, এই পুকুরে তো উনি এর আগেও গোসল করছেন, পানির নিচে এরকম তো কখনো দেখেন নাই, এটা একটা ভিন্ন জগৎ, কোনো পানি নাই, কিচ্ছু নাই, সেখানে অনেক কিছু, অনেক ভিন্ন ভিন্ন জিনিস, সেখানে গাছপালা রয়েছে, ঘরবাড়ি রয়েছে। উনি তো অবাক হয়ে যান। তখন ওই মেয়েটা বলে যে এই তোমাকে আমি বলছিলাম না যে আসলে আমাদের সাথে তোমার মিলবে না, আসলে আমি তোমাদের মনুষ্য সমাজের কেউ না, আমি হচ্ছি একটি জিনের মেয়ে, আমি একজন জিন, যাকে তোমরা পরী বলো। আমি তোমার কথা আমার পিতামাতাকে বলেছি, তারা প্রথমে রাজি ছিলেন না, তারপর ওনারা রাজি হয়েছেন, তোমাকে নিয়ে যেতে বলেছেন, এই জন্যই তোমাকে নিয়ে আসছি। তোমরা এমনিতেই পুকুরে গোসল করো, কিন্তু কখনোই আমাদেরকে দেখো না, আর আমরা যদি তোমাদেরকে নিয়ে আসি তবেই এই পুকুরের নিচের এই অদ্ভুত জগৎ তোমরা দেখতে পারবে। তুমি প্রথম দিন যখন এই পুকুরে গোসল করতে নেমেছিলে বৃষ্টির মধ্যে, তখন পানির নিচ থেকেই আমি তোমাকে দেখি, তোমাকে দেখে ভালো লাগে। এরপর আমি মানুষের স্রোতে বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকি তোমার সামনে, তুমি কথা বললা, এরপর থেকে তোমার সাথে আমার কথাবার্তা শুরু হয়ে গেল। তারপরও আমি চাইনি যে তোমার সাথে আমার বিয়ে হোক, কারণ এটা আসলে ওভাবে সম্ভব হয় না। তারপরও তুমি জোর করেছো, আমি রাজি হয়েছি, আমার পিতামাতা রাজি হয়েছে, চলো তো আমার পিতামাতার সাথে তোমার পরিচয় করাই দিই। এরপর ওই জিনকন্যার মেয়ের সাথে তো পরিচয় তার হয়েই গিয়েছিল। এরপর তো তার পিতামাতা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন সবার সাথেই পরিচয় হতে থাকে। কিন্তু মামা কিন্তু ভয় পাচ্ছিলেন। উনি চিন্তা করলেন, আরে আমি কি মনে করলাম, আর এই কোথায় এসে পড়লাম। উনি ভয় পাচ্ছিলেন যে উনি আদতে আর উপরে ফেরত যেতে পারবেন কি না। তো ওইখানে ওই মেয়েটার মা বাবা তাকে খুবই বিনয়ের সাথে সম্মান করে, খাবার দাবার সব কিছু, এভরিথিং, সব কিছুর ব্যবস্থা করেছিল। উনি ওখানে কয়েকটা দিন ছিলেন, ওখানে ঘুরে বেরিয়েছেন, খুব বেশি সমস্যা হয়নি। কয়েকদিন পর ওই মেয়েটি একই রকমভাবে তাকে আবার পানির উপরে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে আসার পর ওনার শরীর কিন্তু ভিজে গিয়েছিল। উনি যখন পানিতে নেমেছেন, নেমে যখন ডুব দিয়ে চলে গেছেন, তখন তার শরীর ভিজা না, কিন্তু যখন উনি বের হয়ে আসছেন তখন ওনার শরীর আবার ভিজা। অর্থাৎ পানির ভেতরে যখন উনি ভিজতে ভিজতে নেমে গেছেন, ওই জগতে চলে গেছেন, তখন ওনার শরীরটা কিন্তু পুরোটাই শুকনো, উপরে আসার পর ভিজা। তো যাই হোক, উনি যখন বাসায় গেছেন, বাসার লোক তো অবাক, এই তুই এই কয়েকদিন কোথায় ছিলি, আর এই ভেজা শরীরে তুই কোত্থেকে আসলি?
উনি তখন এই বিষয়টা বলতে চায় নাই। ওই মেয়েটা তাকে ওই পুকুরের উপর পর্যন্ত উঠিয়ে দিয়ে সে আবার নিচে চলে যায়। উনি তো বাসায় যেয়ে বলতে চায় না, একটু কোথায় গেছিলাম এটা সেটা বন্ধুদের বাসায়, ভিজে গেলি কীভাবে, বলছে যে পুকুরে পড়ে গেছিলাম আসার সময় পা পিছলে, এরকম কিছু একটা বলেন। তো পরিবারের লোক ওরকম সন্দেহ করে নাই। আর তখন তো এরকম মোবাইল ফোনের এতটা প্রচলন ছিল না যে কাউকে ফোন দিয়ে পাচ্ছে না, বেশি চিন্তিত হয়ে যাবে। আর মামা এরকম বন্ধুবান্ধবদের বাসায় বেড়াতে যেতেন। এরপর মামা উনি সিদ্ধান্ত নেন যে এই মেয়েকে উনি বিয়ে করবেন না, কারণ উনি তো এইরকম জীবন চান না। উনি একজন 8-10টা স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান। উনি তো পরিবারকে এটা বলেন না। এদিকে পরিবার বলে তুই না একটা মেয়ের কথা বলছিলি, তা কী হইল? উনি চেপে যান যে না আমি এখন বিয়ে করব না, বা এরকম কিছু একটা বলেন আর কি। এদিকে হয় কি, প্রতি রাত্রে ওই মেয়ে এসে মামার ঘরে ঢোকে আর বলে এই কী হলো, তোমার সিদ্ধান্ত কি, তোমার পিতামাতাকে বলছো? তখন মামা বলেন যে না আমি বিয়ে করবো না, তুমি চলে যাও, তোমার সাথে আমার কিছু হবে না। তখন ওই মেয়েটা রেগে যায়, হবে না মানে বেটা ফাজলামি করো, আমি তো প্রথমে রাজি হই নাই, তুমি জোর করে বিয়ের কথা বলে আমাকে রাজি করাইছো। এরপর আমি আমার পরিবারকে বললাম, পরিবারও রাজি ছিল না, তারপরও আমি তাদেরকে রাজি করাইলাম, আমাদের জগতে নিয়ে গেলাম, এই জোড়া পুকুরের তলদেশের রহস্য তুমি জেনে গেছো, আর এখন ফাজলামি করো যে বিয়ে করবা না। তোমাকে কতবার করে বুঝাইছি ভিন্ন ভিন্নভাবে, তুমি বুঝতে চাও নাই, আর এখন আসে ভং ধরছ, তা তো চলবে না, বিয়ে তোমাকে করতেই হবে। মামা বলে না তুমি চলে যাও চলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি এরকম জীবন চাই না, আমি স্বাভাবিক জীবন চাই। কিন্তু ওই পরি সে তো আর ছাড়ে না, সে বলে না বিয়ে করতেই হবে। এইভাবে চিৎকার চেঁচামেচি হয়। মামার পরিবারের সদস্যরা অন্য ঘর থেকে শোনে যে মামা একা একা কথা বলছে, অন্য কারো কণ্ঠস্বর তারা কিন্তু শোনে না। তো তারা যখন ঘরে চলে যায়, মানে ওই ঘরে মানে মামার ঘরে আসে, তখন ওই পরিটাও অদৃশ্য হয়ে যায়। মামা আর কাউকে দেখে না। প্রতিটা রাতে মামাকে বিরক্ত করতো, সারাটা রাত উনি ঘুমাতে পারতেন না। আর এই সমস্যাটা পরিবারের অন্য সদস্যরা টের পেত না। এভাবে তো মামার জীবনটা একদম নরক বানিয়ে ফেলেছে বিরক্ত করতে করতে। মামা একটা পর্যায়ে পরিবারের সদস্যদের সাথে বিষয়টা শেয়ার করেন। পরিবারের সদস্যরা বুঝতে পারে যে সমস্যাটা কতটা গভীরে চলে গেছে। তারা হুজুর দেখান, কয়েকদিন ভালো থাকে, আবার শুরু হয়ে যায়। যেই তদবিরই দেয়া হোক না কেন, এই বন্ধনীটা কেটে যায় অল্প কয়েকদিনের মধ্যে, আবার শুরু হয়ে যায় একই সমস্যা, স্বপ্নের মধ্যে, বাস্তবে, এভাবে চলতেই থাকে। ওনার একরকম ঘর থেকে বের হওয়াই বন্ধ হয়ে গেছে, দিনের বেলাতেও উনি এই সমস্যা ফেস করতে থাকেন। এরপর মামা নিজেই উদ্যোগ নিয়ে উনি ভালো হুজুর খুঁজতে থাকেন, যে না এরকম হুজুরের কাজ হচ্ছে না, আমি নিজেই দেখি ভালো হুজুর খুঁজি। কারণ উনি তো আসলে সুস্থ হতে চাচ্ছিলেন, এর থেকে মুক্তি চাচ্ছিলেন। তো ভালো একজন হুজুরের শরণাপন্ন উনি হন। হুজুর বেশ কিছু রুকিয়া করেন, তদবির দিয়ে দেন, অনেকগুলো আমল দিয়ে দেন, এগুলো কন্টিনিউ করতে হবে, ব্রেক করা যাবে না। আর মামাকে বলেন যে দ্রুত বিয়ে করতে, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পরি রিলেটেড সমস্যা বিয়ের পর সমাধান হয়। তো পরিবারের সদস্যরা যখন এটা জেনেছে যে হুজুর এই পরামর্শ দিয়েছেন, পরিবারের সদস্যরাও খুবই তাড়াতাড়ি ভালো একটা মেয়ে দেখে ওনাকে বিয়ে করিয়ে দেন। সবাই ভেবেছিলেন যে এরপর মনে হয় সমস্যার সমাধান হবে, যেহেতু মামা ওই আমলগুলো করে যাচ্ছিলেন, সব কিছু কন্টিনিউ করছিলেন উনি। বিয়ের পর বাসর ঘরেই শুরু হয় সমস্যা। এই যে নতুন যে বউ আসছে, মানে যাকে উনি বিয়ে করে নিয়ে আসছেন, নতুন স্ত্রী ওনার, এক বিছানায় তাকে ঘুমাতেই দেয় না। মামার উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছে না, কিন্তু ওই যে নতুন যিনি মানে মামি, মামার পাশে ঘুমানোর সাথে সাথে মামির শরীরে একটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয়, তাকে রাতেবেলা ঘুমাতে দেয় না, স্বপ্নের মধ্যে ভয় দেখায়, বিভিন্নভাবে ভয় দেখায়, মানে তার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে। ওনারা কথা যে বলবেন, একসাথে ঘুমানো তো দূরের কথা, ওনারা যে মুখোমুখি কথা বলবেন, 2-4টা কথা বলবেন, এই রকম সিচুয়েশনও রাখে নাই। মানে এই দুইজন এক জায়গায় একটু দাঁড়াবে কথা বলার জন্য, এইটাও হইতে দিত না। কারণ ওই মেয়েটার উপরে, মানে ওই মামির উপরে সে প্রভাব বিস্তার করতে পারতো খুব সহজেই, যার কারণে মামির জীবনটা একরকম নরক বানিয়ে ফেলেছে।
মামি ত্যক্ত বিরক্ত হয়ে একটা পর্যায়ে উনি ওনার বাপের বাড়িতে চলে যান। তো এরপর যেটা হয়, মামার মাথার চুল পড়ে যেতে থাকে, মামার শরীরটা খারাপ হতে থাকে। মামা অত্যন্ত সুদর্শন একজন মানুষ, কিন্তু ওনার শরীরটা খারাপ হতে থাকে, চেহারাটা ভেঙে যেতে থাকে। চুল পড়তে পড়তে একটা পর্যায়ে ওনার মাথায় কোনো চুলই নেই। এখনও পর্যন্ত এই সমস্যা চলমান রয়েছে। ওই মামি কিন্তু আর মামার কাছে ফেরত আসে নাই। মামা এখনও এরকমই আছে। এই যে প্রায় 24-25 বছর ধরে মামার সাথে এই ঘটনাটা এখনও চলমান রয়েছে। এখন কিছুটা কমেছে, বাট চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপনারা শুনলেন, বুঝতে পারলেন কি ভয়ঙ্কর ব্যাপার। এই শাপলা ছাত্রাবাসের পাশে যে জোড়া পুকুর রয়েছে, আমার ধারণা যে এই পুকুরটা বা ওই এলাকায় আমি গিয়েছি 2007 সালের শেষ দিকে অথবা 8 সালের শুরুর দিকে আমি ওখানে গিয়েছি। কেননা আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন ওই ভর্তি হওয়ার পর আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখার একটা আগ্রহ মনের মধ্যে ছিল। নতুন জায়গায় আসছি, নতুন করে ইউনিভার্সিটিতে আসলে পদার্পণ ঘটেছে। আগে তো কলেজে লেখাপড়া করেছি, জায়গাটা ছোট ছিল, এখন বিস্তীর্ণ জায়গার মধ্যে চলে আসছি, বিস্তীর্ণ একটা ক্যাম্পাস, আশেপাশে ঘুরে দেখার একটা বাসনা, ওভাবে ঘুরেছি। তবে আমার মনে পড়ে যে ওই জায়গার কাছে আমি গিয়েছি, শাপলা ছাত্রাবাস নামটা আমার কাছে পরিচিত লাগছে। আমি যখন অডিও ফাইলটা শুনলাম, যিনি পাঠিয়েছেন অডিও আকারে পাঠিয়েছিলেন, আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটা আমার পরিচিত। তবে এতটুকু আমার মনে পড়ে যে জায়গাটা মোটামুটি নির্জন, খুব নির্জন না, মোটামুটি নির্জন। এতটুকু আমার যতটুকু মানে স্মরণে আছে সেই 2008 সালের শুরু বা 7 সালের শেষ দিককার কথা আর কি। তো এখন সেখানকার কী অবস্থা, কেউ ছবি তুলে আমাদেরকে পাঠাতে পারেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnandaharwalbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD afnandaharwalbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারে শনির রাতের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি শেয়ার করব আমাদের শনির রাতের 20তম আয়োজনের দ্বিতীয় ঘটনা হিসাবে। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম রানা আহমেদ, ওনার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। ঘটনাটি উনি ওনার নানির মুখ থেকে শুনেছিলেন। ওনার যেই বাড়ি, ওনার বাড়ি থেকে নানির যেই বাড়ি, এটার দূরত্ব মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। সবসময়ই কিন্তু নানি বাড়ির লোকজন এখানে আসছে, ওনারা নানি বাড়িতে যাচ্ছেন, প্রতিবেশী বলতে হবে। তো নানি তো সবসময় আসেন। কোনো এক বিকালে আসছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যার পরও বৃষ্টি চলছে। তো নানি আছেন, অনেকক্ষণ ধরে গল্প গুজব হচ্ছে। তো একটা পর্যায়ে নানির কাছে ভূতের গল্প শুনতে চান রানা ভাই। তখন নানি একটা ঘটনা শোনান, যেটা 1980 সালের দিকে ঘটেছিল ওনার সাথে। তখন এই রানা ভাইয়ের মায়ের বয়স 13 কি 14 বছর। ওই সময়ে যেটা হয়, নানির একটি সন্তান হয়, যেটা হচ্ছে এই রানা ভাইয়ের ছোট মামা। উনি 7 মাস যখন হয় আর কি, গর্ভে ওনার বয়স হয় ওই ছোট মামার, তখন উনি ভূমিষ্ঠ হন। যার কারণে উনি ছিলেন ইমম্যাচিউর বেবি আর কি, অপরিপক্ক। ওনার নাকি চোখই ফোটে নাই তখন। ওনাকে নিয়ে বেশ পেরেশানিতে ছিলেন, খুব যত্নে ওনাকে রাখতে হচ্ছিল। তো এরকম একটা সময় চলছিল। আর নানা উনি ওই সময় নৌকা চালাতেন। তবে নৌকা বলতে যে খেয়া পারাপারের নৌকা না, ওনার নৌকাটা বেশ বড় ছিল। নৌকায় মালামাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতেন, দূরে দূরে যেতেন। আবার কোনো প্রোগ্রাম হলে ওনার নৌকা নিয়ে অনেকে যেতেন আর কি, বিভিন্ন প্রোগ্রামগুলোতে। এইভাবে ওনার নৌকা ভাড়া নিত অনেকেই, উনি চালাতেন সেটা।
তো একবার হয় কি, উনি দিনের বেলা বের হয়েছেন, নৌকা নিয়ে একটা জায়গায় যাবেন, একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তখন এই নানি উনি বলছেন যে বাসায় তো কিছু কাজ আছে, তুমি একটা কাজ করো, ধইঞ্চা নিয়ে আসো। এই যে বিভিন্ন ক্ষেতের মধ্যে আলাদাভাবে ধইঞ্চা গাছ লাগানো হয়, এই ধইঞ্চা গাছ দিয়ে কিন্তু কিছু কিছু কাজ হয়। এটা নাকি ক্ষেতের মধ্যে লাগানোর একটা উপকারিতাও রয়েছে, আর এটার কিছু কাজ রয়েছে, এরকম ভারী কোনো কাজ হয় কি না আমি জানি না। তো এরকম কিছু গাছ উনি নিয়ে আসতে বলেছিলেন। তো নানা বলছেন যে ঠিক আছে আমি নিয়ে আসবো, এই বলে উনি চলে গেছেন। চলে যাওয়ার পর নানা তো যেই সময় আসার কথা, মানে ওখানে গেছেন, মানে যেখানে যাওয়ার কথা ছিল নৌকা নিয়ে, যাওয়ার পর কোনো কারণে দেরি হয়ে যায়। এদিকে ওনার ফিরতে দেরি হচ্ছে। নানি তো ওনার সন্তানাদি নিয়ে, আর ওই যে 7 মাসে ভূমিষ্ঠ হয়েছেন যে ছোট মামা, তাকে নিয়ে আছেন ঘরের মধ্যে। তো রাত তখন যে কয়টা এটা ঠিক নানি বলতে পারেন না, তখন তো আসলে উনি ওইভাবে ঘড়ি দেখতে পারতেন না, বা ঘরে ঘড়ি ওরকম ছিলও না। একটা অনুমান করতেন কয়টা বাজে, তা আনুমানিক রাত 11টা-12টা বেজে গেছে। তো 1980 সালে একদম গ্রামের মধ্যে রাত 11টা-12টা বা এরকম একটা সময়, মানে তো অনেক রাত, চারদিকে শুনশান নীরবতা। ফজর আজানের পরপরই সবাই ওঠা শুরু করে, আবার সন্ধ্যার পরপরই সবাই ঘুমিয়ে পড়ে। তো নানি তো ঘুমিয়ে আছেন। হঠাৎ করে মনে হলো বাড়ির উঠোনে কেউ আসছে, এসে বলছে যে এই নাও তোমার ধনচার আটি নিয়ে আসছি। এই বলে ধপাস করে কি যেন উঠানোর উপর ফেললো। তার মানে ওই যে বিশাল বড় একটা আটি যদি বাঁধে এই ধনচা গাছ দিয়ে, উঠানোর উপর ফেলে যে ধপাস করে শব্দ হবে, তো এরকম শব্দ। নানিকে বলছে আসো আসো, বাইরে আসো, দেখে যাও দেখে যাও, কতগুলা গাছ নিয়ে আসছি। নানি চিন্তা করছেন যে ঠিক আছে আসবো, তো এইটা এমন কি গাছ যেটা দেখার জন্য আমাকে এখন ঘর থেকে বাইরে বের হয়ে দেখতে হবে? এরকম তো এ কখনো করে না, মানে ওনার হাজব্যান্ডের কিন্তু স্বভাব না। যদি কোনো কিছু আনতেই হয়, বিশেষ করে রান্নার জিনিসগুলো, সেক্ষেত্রে শুধু নানিকে ডাকতেন। এছাড়া অন্য জিনিস যদি উনি কিছু আনতেন, উনি যেটা যেখানে রাখার দরকার, মানে নানা এই বিষয়টা বুঝতেন যে রাতের বেলা বিরক্ত করব না। একদম সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা নিয়ে ঘুমায় আছে, তাকে বিরক্ত করব না, এটা কিন্তু নানার খুব ভালো বুঝ ছিল। খুব প্রয়োজন না হলে রাতের বেলা ডাকতেন না নানিকে, দরজাটা খুলে দেওয়ার জন্য ডাকতেন শুধু। বলতেছে যে এসে এসে দেখে যাও, ধনচার আটি দেখে যাও। তো নানি চিন্তা করছে কী ব্যাপার, সে তো কখনো এরকম করে না, এভাবে ডাকে না, ঘটনা কি? একটা পর্যায়ে বাইরে থেকে নানা বলতেছে আসো বাচ্চাটাকে নিয়ে আসো, বাচ্চাটাকে নিয়ে বাইরে আসো। তখন নানির সন্দেহ হয় কী ব্যাপার। একে তো এই উদ্ভট একটা গাছ, যেই গাছ অনেকে ধরেও না ছয়ও না, সেই গাছ আনতে বলছে একটা বিশেষ কাজে, সেটা নিয়ে আসে, এটা তো দেখার তেমন কিছু নাই। তারপর এত রাতের বেলা উনি আমার এই 7 মাসে ভূমিষ্ঠ বাচ্চাকে নিয়ে বাইরে আসতে বলতেছে কেন? তখন নানির মনে সন্দেহ লাগে। নানি বলতে থাকেন যারে ওটা দেখার কি আছে, ওটাও এখানে রাখো, রেখে হাত মুখ ধুয়ে ঘরে আসো। কিন্তু বাইরে থেকে বলছে না বাইরে আসো দেখে যাও, আর বাচ্চাটাকে নিয়ে আসো, এরকম বলতেছে। নানির সন্দেহ তো ঘনীভূত হয়। নানি বলেন না আমি যাব না। তো বাইরে থেকে এরকম ডাকতে ডাকতে একটা পর্যায়ে নাকি মনে হলো যে ধপাস ধপাস শব্দ করে ভারী পায়ে হাঁটতে হাঁটতে ওই জিনিসটা চলে গেল। তো নানা সকালবেলা আসছেন, ভোরবেলা, একদম ভোরবেলা আসার পর ডাকাটাকি করতেছেন। নানি তখন দরজা খুলছেন। দরজা খোলার পর নানি তখন নানাকে দেখে বলতেছেন যে রাতে তো এই ঘটনা ঘটছে, আমি তো বুঝতে পারছিলাম, আমি তো দরজা খুলি নাই। নানা তো শুনে অবাক যে কি বলো, তুমি বলছিলা ওইটা আনার জন্য, কিন্তু আমি তো পাই নাই, আমি তো একটা ব্যস্ততার মধ্যে ছিলাম, রাত হয়ে গেছে, এই গাছ এখনো কোথায় পাবো? ওটা তো ক্ষেতের পাশে পড়ে থাকে, ওগুলো তো আবার এক জায়গা করে আটি বেঁধে তারপর নিয়ে আসতে হয়। তা আমি তো আসলে এমন সময় গেছি আর ফিরছি, সেই সুযোগটা আমি পাই নাই, আমি তো ওটা আনি নাই। আর ভালো করছো তুমি বাচ্চাটাকে নিয়ে বাইরে বের হও নাই, যদি হইতা তাহলে বড় ধরনের একটা সমস্যা ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, এই যে ইম্যাচিউরড একটা বেবি 7 মাসে ভূমিষ্ঠ হয়েছে, যার চোখ ফোটেনি, এই বাচ্চাটাকে নেয়ার জন্য রাতের বেলা একটা পায়তারা করেছে, একটা ফোন দিয়ে এটেছে। নানি যদি শুধু দরজা একবার খুলতেন তাহলে যে কি হতো তাহলে তো বুঝতেই পারছেন।
ধারণা করা হচ্ছে যে এটা কি টাহুরা জিন ছিল যে বাচ্চা চুরি করে, হতে পারে। কারণ হচ্ছে আমরা ইতোপূর্বে ঘটনায় দেখেছি যে টাহুরা জিন দুইটা থাকে, একটা পুরুষ একটা মহিলা। একজন এমন একটা মায়াজাল সৃষ্টি করে, সেই মায়াজাল একজন আবদ্ধ হয়ে যায়, আর একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায়, অথবা একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায় আর একটা ওই বাচ্চা সেজে ওইখানে থাকে, একটা সময় এসে ওই বাচ্চাটাও ভ্যানিশ হয়ে যায়। এটা কিন্তু টাহুরা জিনের একটা বাচ্চা চুরির পদ্ধতি। এভাবে কিন্তু ওরা বাচ্চাকে মেরে ফেলে, খেয়ে ফেলে। হতে পারে এই টাহুরা জিনগুলোই এসেছিল নানির কাছ থেকে এই রানা আহমেদ ভাইয়ের ছোট মামাকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত ছিল, নানি বুঝতে পেরেছিলেন উনি আর বাইরে বের হন নাই। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রানা আহমেদ ভাইকে। আর এই ধরনের সিচুয়েশনে আসলে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে চলা খুব কঠিন ব্যাপার। আল্লাহর অশেষ রহমত না থাকলে এই ধরনের সিচুয়েশনে আসলে মাথা ঠান্ডা রাখা খুব কঠিন। দরজা খুলে ফেললেই তো বিপদ। যাক, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, ছোটো মামাও ভালো আছেন, সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের 20তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। চলে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 20তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশরাফুল ইসলাম। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করেননি। এই কারণে প্রকাশ করেননি কারণ ওনার গ্রামে অনেক মানুষ আফনান দ্য ওয়ার্ল্ড শোনে। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 2010 কি 11 এরকম হবে। উনি তখন একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। প্রতি মাসে একবার বাড়িতে আসতেন, বৃহস্পতিবার সকালবেলা আসতেন, আবার শনিবার সকালে গিয়ে মাদ্রাসায় উপস্থিত হতেন। তো এমনই এক ছুটিতে উনি বাড়িতে আসেন। উনি যখন আসেন তখন অবশ্য ধান কাটা হয়ে গেছে। ধানের যে মাঠ, পুরো মাঠ একদম ফাঁকা। তো ওখানে ওনার বয়সী ছেলেরা ক্রিকেট খেলার পিচ তৈরি করে ক্রিকেট খেলে। মাঠের যেখানে এবড়ো থেবড়ো আছে কোদাল দিয়ে সেই জায়গাটা সমান করেছেন তারা। তো এভাবে ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন ওখানকার ছেলেপেলেরা। তো ওই গ্রামে একজন মুরব্বি রয়েছে, উনি কোনো খেলা পছন্দ করেন না। বাচ্চারা যদি ক্রিকেট খেলে, ফুটবল খেলে বা অন্য কোনো খেলা খেলে বা অন্য কোনো খেলার কোনো কোর্ট কাটে, তার কাজ হচ্ছে কোদাল দিয়ে সেই কোর্টটা নষ্ট করে দেয়া। ওনার কাছে যদি বল যায়, সেই বলটা কাঁচি দিয়ে, কোদাল দিয়ে বা কুড়াল দিয়ে কুপিয়ে সেটাকে নষ্ট করে ফেলা। ক্রিকেট খেলার কোনো বল যদি তার হাতে পড়ে, সেটাকে কেটে 2 ভাগ করে ফেলা। অর্থাৎ ওনার কাছে যদি কোনো বল যায় ওটার আর নিস্তার নেই। আর খেলার কোনো কোর্ট যদি উনি দেখেন, ওটাও নষ্ট করে ফেলবেন। কেন জানি এই খেলার প্রতি তার একদম বিতৃষ্ণা। ছেলেপেলে কেন খেলবে? খেলছে ছেলেপেলেরা, মনে হচ্ছে যে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জন্য ছেলেপুলেরা তাকে পছন্দ করতে না মোটেও। এটা উনি বুঝতে পারতেন, তারপরও ওনার এই যে খেলা দেখার অ্যালার্জি, খেলা নষ্ট করতে হবে, খেলাটা পণ্ড করতে হবে। ছেলেপেলেদেরকে ধাওয়া করতেন, ছেলেপেলেও দৌড়াতো। কি করা, মুরব্বী মানুষ, তাকে তো কিছু বলা যায় না, এলাকার সম্মানী ব্যক্তি। তো এটা ওনার বদ স্বভাব ছিল। তো এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি সহ ওনার আরও 2 বন্ধু, ওনারাও যখন খেলছিলেন তখন ওই মুরব্বী আসেন, এসে ওই বলটাকে, ক্রিকেট খেলার বলটাকে ধরে ফেলেন আর বলটাকে নষ্ট করে ফেলেন। এতে করে এই আশরাফুল ইসলাম ভাই প্রচণ্ড ক্ষিপ্ত হন, কারণ উনি এই ধরনের কাজ করে যাচ্ছে, আসলে কেউই তাকে কিছু বলছে না, এলাকার লোকজনও তাকে কিছু বলে না। যার কারণে উনি আশকারা পেতে পেতে এই বয়সে এসে এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এটা তো আর চলতে দেওয়া যায় না, সবাই তো সেটা মেনে নেবে না। আশরাফুল ইসলাম ভাই তার 2 বন্ধুর সাথে পরামর্শ করলেন কিভাবে এই মুরব্বিকে একটা শাস্তি দেয়া যায়। আর মুরব্বী মানুষ, তাকে তো গুরুতর কোনো আঘাত করা যাবে না যাতে করে উনি আহত হয়ে যান, তাতে করে এলাকায় আবার বিচার সালিশ বসবে, অনেক সমস্যা হবে। আবার উনি মাদ্রাসায় পড়েন, তখন সবাই এটা নিয়ে আরও অনেক কথা বলবে। কি করা যায়?
ওনারা তিনজন মিলে পরামর্শ করলেন যে এই মুরব্বিকে ভয় দেখাবেন। ওই মুরব্বি বেশ একটা ভালো অভ্যাস করেছিলেন বলতে, উনি প্রতিদিন বিকালের দিকে ওই বাজারের দিকে যেতেন, মাগরিবের আজানের সময় বা মাগরিবের আজান হয়ে গেছে এমন সময় উনি আবার একটা পথ ধরে ফিরতেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক রুটিন ছিল। তো এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি চিন্তা করেছেন যে ওনার এক চাচা আছে, তো সেই চাচার একটা বড় জুব্বা আছে, এই জুব্বাটা উনি নেবেন। তো জুব্বাটা উনি ম্যানেজ করেছেন। এরপর করেছেন কি, ওই এলাকায় অনেক বড় একটা তেঁতুল গাছ আছে, আর ওই তেঁতুল গাছের পাশেই রয়েছে একটা পুকুর। ওই পুকুরটা কিন্তু চারকোনা পুকুর না, এই পুকুরটা একদম গোলাকার, মানে বৃত্তাকার একটা পুকুর। আর ওইটার পাশেই হচ্ছে ওই খেলার মাঠ। খেলার মাঠ না, মানে ধানি জমি, ওটাকে সমান করে বছরের কখনো কখনো খেলার মাঠের মতো তৈরি করা হয়। ওনারা এটা তৈরি করেন, আবার ফসলের সময় তো ফসল বুনে ফেলা হয়। তো এভাবে আর কি ওই মাঠটা ছিল। ওই যে তেঁতুল গাছ রয়েছে পুকুরের পাশে, তো ওইটার পাশ দিয়ে তো ওই মুরব্বি হেঁটে আসবেন। তো আশরাফুল ইসলাম ভাই কী করেছেন, ওই তেঁতুল গাছের উপরে উঠেছেন, উঠে ওত পেতে আছেন। আর ওনার যেই দুই বন্ধু, তারা রাস্তার শুরুতে একজন ছিল আর মিডিলে একজন ছিল, শেষ দিকে হচ্ছে এই তেঁতুল গাছ, যার একটা ডালের উপরে আশরাফুল ইসলাম ভাই বসে আছেন। ওই সময় ওনারা বাটনওয়ালা নোকিয়া ফোন ইউজ করতেন। যখন ওই রাস্তার শুরুতে এসেছেন, তখন শুরুতে থাকা ওই বন্ধু রাস্তার মিডিলে থাকা বন্ধুকে ফোন করে জানিয়ে দেয় যে সে আসছে। তো মিডিলে থাকা বন্ধু সে আবার আশরাফুল ইসলাম ভাইকে জানিয়ে দেয় যে সে কোন পর্যন্ত এসেছে। এইভাবে কমিউনিকেশন চলছে। যখন কাছাকাছি চলে এসেছে, তখন এই আশরাফুল ইসলাম ভাই একটা কাজ করে বসেন। সেটা হচ্ছে উনি একদম টার্গেট করে এই মুরব্বির গায়ের উপরে জল বিয়োগ করা শুরু করেছেন। আশরাফুল ইসলাম ভাই কিন্তু ছোটবেলায় বেশ কৃষ্ণবর্ণের ছিলেন, এখন নাকি মোটামুটি গায়ের রং একটু ফর্সা হয়েছে। অন্ধকারে কিন্তু ওনাকে খুব একটা দেখা যেত না। আর তখন তো সন্ধ্যা নেমে এসেছে। ওই মুরব্বি যখন ওই তেঁতুল গাছের উপরের দিকে তাকিয়েছেন, উনি এমন ভয় পেয়েছেন, ওরে বাবারে মারে এ কি দেখলাম রে, এই বলে দিয়েছেন এক দৌড় উনি বাড়িতে চলে গেছেন। তো বাড়িতে যাওয়ার পর সে তো অসুস্থ হয়ে পড়ছে এই ভয়ে, যে হায় হায় কি দেখলাম। পরবর্তীতে অবশ্য জানতে পেরেছিলেন তিনি যে এই কাজটা কে করেছে, আশরাফুল ইসলাম ভাই করেছে। কিন্তু আসলেই কি উনি আশরাফুল ইসলাম ভাইয়ের ওই জুব্বা পরা ওই অবস্থায়, মানে আলখেল্লা পরা অবস্থায় দেখে ভয়ঙ্কর কিছু মনে করেছিলেন, না অন্য কিছু দেখেছিলেন? আসেন এবার আমরা সেই রহস্যের সমাধানের দিকে যাব। তো এরপরে আশরাফুল ইসলাম ভাই উনি মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় চলে যাওয়ার পর ওনাদের যেই মাদ্রাসাটা ছিল, বিল্ডিং করা মাদ্রাসা ছিল, উনি মাঝে মাঝে কি করতেন, ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। উনি যখন ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, ওই সময়টা মানে যেই ঘটনার যখন হয় তখন ছিল শীতকাল। এখন শীতকালে ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, তখন তো প্রচণ্ড শীত। এই জন্য লেপ নিয়ে যেতেন, লেপ নিয়ে মাথার উপর টেনে দিয়ে তখন কোরআন তেলাওয়াত করতেন। তো একদিন হয়েছে কি, উনি কোরআন তেলাওয়াত করছেন, মানে এই ঘটনার পরে মসজিদে গিয়েছেন, কোরআন তেলাওয়াত মাদ্রাসার ছাদে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো সামনে দিয়ে কি যেন সরে গেল। তো ওনাদের এই ছাদটা কিন্তু প্রায় 50 ফুট লম্বা। এইটার এক পাশ থেকে আর এক পাশে যেতে গেলে, যদি এক মাথা থেকে আর এক মাথা আড়াআড়ি না সোজা যেতে হয়, তাহলে কিন্তু একটু সময় তো লাগবেই, 50 ফুট লম্বা যেহেতু। ওনার কাছে মনে হলো 5 সেকেন্ডের মধ্যে ওই জিনিসটা এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। উনি চিন্তা করলেন যে যেহেতু কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন শরীফের দিকে তাকিয়েছিলেন, হয়তো বা কোনো কারণে চোখে কিছুটা দৃষ্টিভ্রম হতেই পারে। তো ওই রাত্রে উনি আর তেমন কিছু দেখেন নাই। পরের রাত্রে আবার যখন কোরআন তেলাওয়াত করতে গেছেন, তখনও মনে হলো এরকমই ছায়া কিছু একটা এ পাশ থেকে ও পাশ চলে গেল। এবারও চিন্তা করলেন এটা হয়তো বা দৃষ্টিভ্রম হবে। পরের রাত্রে আবার যখন
কোরআন তেলাওয়াত করতে বসেছেন। শীতের রাত তো, ওই সময় স্টুডেন্টরা আসলে ওইভাবে আসে না। গরমকালে অবশ্য রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে অনেকেই বসে, যাদের পড়া হয়নি সকালে পড়া দিতে হবে, তো এরকম ক্ষেত্রগুলোতে কোরআন তেলাওয়াত করতে বসে অনেকেই। তো তৃতীয় রাত্রে উনি যখন বসেছেন কোরআন তেলাওয়াত করতে, তখন উনি তেলাওয়াত করছেন। তো উনি যেই আয়াতটা তেলাওয়াত করেন ঠিক সেম আয়াতটা, মানে উনি ওই তেলাওয়াতটা করার পর ওই সেম আয়াতটা আবার পেছন থেকে আরেকজন পড়ছে। ধরুন যে উনি সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পেছন থেকে আবার বলে উঠছে সেম আয়াতটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি বলছেন আর রহমানির রহিম, পেছন থেকে আবার বলছে আর রহমানির রহিম। কিন্তু ওই কণ্ঠটা ছিল একটি নারী কণ্ঠ, সুরেলা নারী কণ্ঠ। তো উনি সাহস করে পেছন দিকে তাকান, উনি দেখতে পান বোরখা পরা একটা নারী, তার মুখ ঢাকা, চেহারা দেখা যাচ্ছে না। উনি তো দেখে ভয় পেয়ে গেছেন, তবে এতটা ভয় পান নাই যে চিৎকার চেঁচামেচি করে অজ্ঞান হয়ে যাবেন বা নিচে দৌড়ে যাবেন। সাহসী ছিলেন, তবে কিছুটা তো ভয় পাবেনই, কারণ হঠাৎ করে মাদ্রাসার ছাদের উপরে এত রাতের বেলা একটা নারী। উনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। তখন ওই মেয়েটা তাকে বলে যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে, আমি আসছি তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য, আর তোমার বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি। তুমি কয়েকদিন আগে একটি ঘটনা ঘটিয়েছিলে, মনে আছে? তখন ওই মেয়েটা বলতে থাকে যে ঘটনাটা কি। ওই মেয়েটা বলতে থাকে যে এই যে আশরাফুল ইসলাম ভাই ওই মুরব্বিকে ভয় দেখানোর জন্য যখন তেঁতুল গাছে উঠেছিলেন, ওই তেঁতুল গাছে ওই সময় আরও অনেক জিন ছিল, অধিকাংশই ভালো ছিল, আবার দুষ্টু জিনও ছিল। তো ওই সময় উনি তেঁতুল গাছে উঠেছেন, এটা জিনেরা পছন্দ করে নাই। ওই সময় ওই জিনেরা চিন্তা করছে কে ধাক্কা দিয়ে ফেলে দেবে। ওই সময় নাকি এই পরীটা ওখানে আসে, আসার পর জিজ্ঞেস করে যে এই ছেলেটা এখানে কেন এই সময়? তখন ওই জিনেরা বলে যে এই ছেলেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই মুরব্বি ছেলেপেলেদের খেলা নষ্ট করে, তাকে ভয় দেখানোর জন্য এখানে আসছে। তখন ওই পরী বলে যে তোমরা ওকে কেউ কিছু করো না, ক্ষতি করো না, আমি দেখছি বিষয়টা। এই কারণেই মূলত আশরাফুল ইসলাম ভাইকে ওই সময়ে ওই জিনেরা কোনো ক্ষতি করেনি। কিন্তু আশরাফুল ইসলাম ভাই ওই যে জুব্বা পরে, মানে আলখেল্লা পরে ওই মুরব্বিকে যে ভয় দেখিয়েছেন, ওই মুরব্বি মূলত আশরাফুল ইসলাম ভাইকে দেখে নাই। ওই মুরব্বি দেখেছিলেন ভয়ঙ্কর একটা বিশাল বড় পাখি তার দিকে তেড়ে আসছে। উনি যে জল বিয়োগ করেছেন ওটা তার গায়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ওই দিকে তার ভ্রুক্ষেপ ছিল না। সে দেখেছে ভয়ঙ্কর একটা পাখি তার দিকে তেড়ে আসছে মারার জন্য। আর ওইটা দেখেই উনি বলছেন ওরে বাবারে কি দেখলাম রে, পরিমরি করে দৌড় দিয়েছেন বাড়ির দিকে। তো পরে যখন এটা জানাজানি হয়েছে যে ওনার অবস্থা খুব খারাপ, খুব ভয় পাইছে, তখন তাকে বলা হয়েছে যে এরা ভয় টয় দেখাইছে, কিন্তু উনি এটা বিশ্বাস করেন না, আমি তো ওকে দেখি নাই, আমি ভয়ঙ্কর একটা পাখি দেখছি, ওকে তো আমি দেখি নাই। উনি বিশ্বাস করতে চান না যে এই আশরাফুল ইসলাম ভাইরা এই ঘটনা ঘটিয়েছে। তো যাই হোক, ওই পরী বলে এই ঘটনা, আর বলে যে আমি মাঝে মাঝে আসবো কোরআন তেলাওয়াত শুনতে, তুমি কি আমাকে কোরআন তেলাওয়াত শিখাবা? এরপর অবশ্য স্বপ্নের মধ্যেও এসে কোরআন তেলাওয়াত শিখতে চেয়েছে। তো উনি আসলে এই বিষয়ে কি বলবেন, কারণ যদি উনি বলেন যে ঠিক আছে শেখাবো, পরবর্তীতে এই পরীর দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, যেমনটা আমরা কিন্তু এই যে আমাদের এবারের শনি রাতের 20তম এপিসোডের প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, ওই ঘটনাটিতে এই রাজশাহীতে জোড়াপুকুরের ওইখানে যে ঘটনাটা ঘটলো, ওই মামা 25 বছর ধরে দেখেন ওনার কী অবস্থা। তো পরী বা জিন যদি সাথে থাকে এই সমস্ত উদ্দেশ্যে, ভালো লাগার উদ্দেশ্যে, তাহলে তো একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তো উনি এই বিষয়ে আসলে কোনো মতামত দিতে পারছিলেন না। উনি বলছেন যে আমি আমার ওস্তাদের সাথে পরামর্শ করে জানাবো। এরপর উনি ওনার ওস্তাদের সাথে পরামর্শ করেন। তখন ওনার ওস্তাদ কিছু খোঁজ খবর নেন। ওনার ওস্তাদ বলেন ঠিক আছে তুমি রাজি হয়ে যাও, তুমি কোরআন তেলাওয়াত করবা, সে শুনবে। তো এরপরে উনি রাজি হন। তারপরে নাকি বিভিন্ন সময় এসেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। তবে এইখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে।
সেটা হচ্ছে যে এই আশরাফুল ইসলাম ভাই উনি কিন্তু বিয়ে করেছেন, ওনার সন্তানাদি হয়েছে, ওনার বিয়ের সময়ও নাকি এই পরী উপহার নিয়ে এসেছে। তারপর ওনার যে সন্তান, ওনার সন্তানের বিভিন্ন অসুখ বিসুখে ট্রিটমেন্ট করেছে। দেখা যাচ্ছে যে এই পরীর উপস্থিতি থাকলে জীবনের যেই স্বাভাবিক গতি এটা যেমন বাধাগ্রস্ত হয়, ওনার বেলায় সেটা মোটেও হয়নি। উনি অত্যন্ত স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন, এখনও উনি এভাবেই জীবনযাপন করছেন। যেহেতু ওনার বিস্তারিত পরিচয় উনি দিতে অনিচ্ছুক ছিলেন, যার কারণে ওনার গ্রামের নামটা কিন্তু আমরা বলি নাই। এটাই ছিল উদ্দেশ্য, যে ওনার আশেপাশের লোকজন খুব একটা যেন ওনার বিষয়ে জানতে না পারেন। তো এটাই ছিল ঘটনা। আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনার সাথে এই পরের ঘটনার আকাশ পাতাল পার্থক্য। তবে পরের যে ঘটনা অর্থাৎ শেষ ঘটনা, এটা কিন্তু খুব রেয়ার হয়। মানে এই ধরনের পরী কারো সাথে থাকে বা আসে মাঝে মাঝে, কিন্তু সেই ব্যক্তি স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, এটা কম হয়। দেখুন রাজশাহীতে কি হয়ে গেল। একজন গোসল করতে গিয়েছে, পানির নিচে থাকা তারা পছন্দ করেছে, তাদের মধ্যে থেকে একজন। এরপর তো যেটা হলো আপনারা জেনেছেন। তো আসলে কখন যে কার জীবনের বড় ধরনের পরিবর্তন চলে আসবে আমরা কেউ জানতে পারি না। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের ক্ষেত্রগুলোতে আর কি এটা নেতিবাচক প্রভাবটাই আমরা বেশি দেখি, ইতিবাচক প্রভাব খুবই কম দেখি। 100টার মধ্যে 1-2টা দেখি আমরা ইতিবাচক প্রভাব, আর অন্যগুলা নেতিবাচক প্রভাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এবারের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন, শরাফত ভাই, রানা আহমেদ ভাই, আশরাফুল ইসলাম ভাই, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা পাবো বলে আশা করছি ভবিষ্যতে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ধৈর্য ধরে ঘটনাগুলো শুনলেন, তারা কিন্তু কেউ লাইক বাটনে প্রেস না করে যাবেন না, আর এই ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আজকের এই ঘটনাগুলো অনেকেই শুনতে পারে। ঘটনাগুলো কেমন লেগেছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও সেটা জানাতে পারেন। যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন, অবশ্যই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnandahorbald@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnandahorbald@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সাথে ঘটনা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দা হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।